প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম মাসুদ রানা সিরিজের আরও একটি বই। বইয়ের নাম টপ সিক্রেট, প্রথম খণ্ড। শুরু করছি ষষ্ঠ অংশ। বাদামি ব্ল্যান্ড চুল কপাল থেকে সরিয়ে ঘুরল আমিনা। পর মুহূর্তে প্রায় ঝাঁপ দিয়ে পড়ল রানার বাড়িয়ে দেয়া দুই বাহুর মাঝখানে। রানার কাঁধে মুখ। আমিনা ফিসফিস করে বলল, যাক, অল্প কিছুক্ষণের জন্য হলেও তোমাকে পেলাম। মনে হচ্ছিল দিনের পর দিন পার হয়ে যাবে, কিন্তু তোমাকে আর আমার পাওয়া হবে না। কাল কি ঘটবে আমি গ্রাহ্য করি না। মরব, কিন্তু আজ নো, নেভার। আজ কেউ আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিতে পারবে না। এসো, প্রতিটি মিনিট কাজে লাগাই। দরজা খোলা। আমিনার চোখ দুটো রক্তিম হয়ে উঠেছে। নিঃশ্বাস ফেলছে ঘন ঘন। থাক খোলা, এখানে আমরা ছাড়া আর কেউ নেই। বোটে নেই, তবে বোটের চারপাশে প্রচুর লোকজন আছে। আছে তাদের কর্মব্যস্ততা। মাঝি মাল্লারা চেঁচামেচি করছে। নোঙরে চেইন তোলার আওয়াজ ভেসে আসছে। গর্জে উঠছে শক্তিশালী ইঞ্জিন। এসব ওদের কাছে অর্থহীন হয়ে পড়ল। একসময় ক্লান্ত শরীর নিয়ে বিচ্ছিন্ন হলো ওরা। তারপর ঘুমিয়ে পড়ল। দেখে পায়ের আওয়াজ আর লোকজনের গলা শুনে ঘুম ভেঙে গেল রানার। দ্রুত কাপড় পরল। নিরাবরণ আমিনার উপর চোখ। চিত হয়ে ঘুমোচ্ছে মেয়েটা। একটা হাঁটু পুরোপুরি আত্মসমর্পণের ভঙ্গিতে উপরে তোলা। ঝুঁকে তার কপালে একটা চুমো খেলো রানা। নিজেদের কেবিন ছেড়ে সেলুনের দিকে আসছে ও। সেলুনে ঢুকতেই সিকেন্দারকে একা দাঁড়িয়ে থাকতে দেখল। দু কোমরে হাত, চারপাশে নানা রকম রসদ। লোকজনের কণ্ঠস্বর ডক সাইডের দিকে মিলিয়ে যাচ্ছে। আমিনা ঘুমাচ্ছে? হ্যাঁ। প্রকাণ্ডদেহী লোকটা রানার দিকে সরাসরি একাধারে বিষণ্ণ ও আবেদন ভরা দৃষ্টিতে তাকালো। মা বাবা নেই, তাই বলছি, এমন কিছু করবেন না মনে যাতে কষ্ট পায় মেয়েটা। ধন্যবাদ। রানা ভেবে পেল না আর কি বলবে। আমি ওর অনেক কাজ অনুমোদন করি না। আবার বলল বুড়ো সিকেন্দার। এমনও হয়েছে ওকে দেখলে মুখ ফিরিয়ে নিয়েছি। কিন্তু ও আমার প্রিয় বন্ধুর মেয়ে না। আমার সম্পত্তি আর ব্যবসা ওকেই তো আমি দিয়ে যাব। সেজন্যই বলছি, দয়া করে ওর মনে কোনো কষ্ট দেবেন না। আল্লাহ না করুন সেরকম যদি কিছু ঘটে, আমাকে আপনি শত্রু হিসেবে দেখতে পাবেন। বুঝলেন তো? আপনি বলার আগেই বুঝেছি। আমার শত্রু হওয়ার কোনো সুযোগ আপনি পাবেন না। ধন্যবাদ। সেক্ষেত্রে আমরা সবাই সুখী হব। হঠাৎ হাসল সিকেন্দার। আপনি ভাগ্যবান পুরুষ। কেন? অভিযানে বেরোচ্ছেন, সঙ্গে সুন্দরী আর সাহসিনী এক তরুণী। আমার সময়ে এরকম কাউকে পাইনি আমি। সেজন্যই বিয়ে করেননি। মনের মতো কাউকে না পাওয়ায়? আমি বিয়ে করিনি কথাটা ঠিক নয়। যাকে মনে ধরেছিল সে আমাকে বিয়ে করতে রাজি হয়নি। এ প্রসঙ্গ থাক। আমি এসপিওনার জগতে আমিনার ঢুকে পড়ার কথাটা ভাবছিলাম। আমার কাছে ভারী আশ্চর্য লাগে। কারণ আমিনা মুসলমান মেয়ে। ভারত শুধু হিন্দুদের দেশ নয়, ক্ষমতায় ধর্মান্ধ উগ্র সাম্প্রদায়িক দল। ওর বিবেকে বাঁধল না? আপনার পছন্দ নাও হতে পারে, তবে আমিনার যুক্তিটা আমি আন্দাজ করতে পারি। এই কাজের পিছনে কোনো যুক্তি থাকতে পারে না। পারে। ইরাক আক্রমণের সময় গ্রিক সরকার মার্কিনীদের বিরোধিতা করেনি, ভারত নিন্দা করেনি, প্রতিবাদ করেনি ফ্রান্স, জার্মান, দক্ষিণ আফ্রিকা, চীন, রাশিয়া। এসব দেশে সরকার প্রধান বা সংখ্যাগুরু নাগরিক মুসলমান নয়। এর মানে দাঁড়ালো মানুষকে আসলে অন্যায়ের প্রতিবাদ করতে হয়, সমর্থন আর সহায়তা দিতে হয় আদর্শ ও ন্যায়কে। ঠিক আছে, আপনার সঙ্গে পারবো না। কিন্তু কাশ্মীরে ভারত যে অন্যায় করছে এটা তো মিথ্যে নয়। রানা একটু হাসল। কাশ্মীরিরা নিজেদের স্বাধীন করে নিচ্ছে না কেন? আপনার বা আমার মতো যোদ্ধা নিজেদের প্রাণ দিয়ে ওদেরকে স্বাধীন করে দেব সেই আশায় অপেক্ষা করছে নাকি? আসলে যখন সময় হবে কেউ ওদের
দাবিয়ে রাখতে পারবে না। হুম। মাথা নিচু করে কি যেন চিন্তা করলো সিকেন্দার। তারপর বলল, এবার কাজের কথা। ফুয়েল আর পানি দুটোই পুরোপুরি ভরা হয়েছে। খাবার দাবার পরে, অস্ত্রশস্ত্র আপনি বরং একবার দেখে নিন। এদিকে। টেবিলের দিকে এগিয়ে এলো রানা। ওয়েল স্কিনের বান্ডিল খুলে একটা বেরেটা M34-9 অটোমেটিক আর 2 বাক্স অ্যামুনিশন, 4টে গ্রেনেড, প্রায় 60 রাউন্ড বুলেট সহ একটা ব্রিটিশ শর্ট ম্যাগাজিন লি এনফিল্ড রাইফেল বের করলো সিকেন্দার। অস্ত্রগুলো নতুন নয়, তবে নিয়মিত যত্ন নেওয়া হয়। রাইফেলটা তুলে রিয়ার সাইডে চোখ রাখলো রানা। যেন মনে হচ্ছে হাতের কাছে ছিল সব। জিজ্ঞেস করলো ও, যুদ্ধ থেকে সরে এসেছি, তাই বলে হাত খালি করে তো আর বসে থাকা চলে না। এগুলো সবসময় নাগালের মধ্যেই রাখি। রাইফেল আর অটোমেটিক দুটোই লাইসেন্স করা। এদিকে গুন্ডা পান্ডার কোনো অভাব নেই, ব্যবহার করতে হয় না। আড়াল থেকে একটু দেখালেই সালাম দিয়ে কেটে পড়ে। কথা বলবার ফাঁকে স্টার বোর্ড সাইডের বেঞ্চের কাঠের ঢাকনি তুলল সিকেন্দার। ভেতর থেকে আরও একটা ওয়েল স্কিন প্যাকেট বের হলো। থমসন MI সাবমেশিন গানটা রানার জন্য একটা চমকই বলতে হবে। বাকিগুলোর মতো এটার অবস্থাও খুবই ভালো। এটা আমেরিকার তৈরি, বোটেই রাখি। খুব ইচ্ছে হয়েছিল ওদের অস্ত্র দিয়েই ওদেরকে খতম করি ইরাকে, কিন্তু বয়স আসলে রাজি হয় না। দেখুন আপনাদের কোনো কাজে লাগে কিনা। ইঙ্গিতে অ্যামুনিশনের স্তূপটা দেখালো। কি মনে হয়, ফায়ার পাওয়ার আরও লাগবে? একটু ইতস্তত করে রানা বলল, ঠিক বলতে পারছি না। এখানে যা দেখছি ট্যাঙ্ক ছাড়া সবই থামাতে পারবো, কিন্তু ঠিক কি থামাতে হবে সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। ধারণা যখন হবে আমাকে জানাতে ভুলবেন না। রানার কাজ চাপড়ে আশ্বস্ত করল অভিজ্ঞ যোদ্ধা। বাজুকা, গ্রেনেড লঞ্চার থেকে শুরু করে চাই কি স্বল্প পাল্লার মিসাইল পর্যন্ত ব্ল্যাক মার্কেট থেকে কিনে আনতে পারবো। ধন্যবাদ, তবে এসব আমাদের এখনই দরকার পড়বে না, সরিয়ে রাখাটাই ভালো। অস্ত্রগুলো সরানোর কাজ শেষ হয়েছে। এই সময় বাইরের ডেক থেকে হালকা পায়ের আওয়াজ ভেসে এলো। 17 কি 18 বছর বয়স, বেশি লম্বা নয়, তবে বয়সের তুলনায় যথেষ্ট শক্ত সামর্থ্য। দরজা পেরিয়ে সেলুনে ঢুকলো এক তরুণ। রানার উদ্দেশ্যে গম্ভীর ভঙ্গিতে মাথা ঝাঁকালো ছেলেটা। এ হলো আমাদের জুলহাস ডোগো, বলল সিকেন্দার। বোটটা আমরা দুজনেই ম্যানেজ করতে পারবো, কিন্তু হইলে আমাদের একজন রিলিফ দরকার হবে। এই বোট আর দিকের সাগর খুব ভালো চেনে ডেগো। ব্যাস, আর কাউকে আমাদের দরকার নেই। গোলাগুলি শুরু হওয়ার আগে ওর পকেটে কিছু ড্রাকমা গুজে দিয়ে তীরে কোথাও নামিয়ে দিলেই হবে। ভালো কথা, আর্মস যখন আপনার পছন্দ হয়েছে, গ্যাংওয়ে তুলে ফেলতে পারি আমরা। ডেগোকে নির্দেশ দিল সে। আবার মাথা ঝাঁকিয়ে প্রায় নিঃশব্দ পায়ে সেলুন থেকে বেরিয়ে গেল ডেগো। তারপরই সেলুনে ঢুকলো আমিনা। নীল জিন্স আর গাঢ় রঙের ছেলেদের সুতি শার্ট পরেছে সে। রাবার ব্যান্ড দিয়ে সমস্ত চুল মাথার পেছনে আটকানো। দ্রুত চোখ বুলিয়ে সিকান্দার আর রানাকে দেখে নিল একবার। এখনও আমরা রওনা হইনি কেন? হেসে ফেলল বুড়ো সিকান্দার। বেটির কথা শোনো। সেই কখন থেকে তৈরি হয়ে অপেক্ষা করছি, কিন্তু যাবোটা কোথায় সে তো একা শুধু তুমি জানো। এখনও কি আমাদেরকে বিশ্বাস করবার সময় হয়নি? বাধ্য না হলে বলবো না, দীর্ঘ কণ্ঠে বলল আমিনা, রানার চোখ দুটোকে সযত্নে এড়িয়ে। আমিনার এই তথ্য চেপে রাখবার কঠিনপণ একই সঙ্গে অদ্ভুত অথচ প্রশংসনীয় বলে মনে হলো রানার। চোখ মিটমিট করল আমিনা। মনে মনে একটা সিদ্ধান্তে পৌঁছালো। আপাতত সিকলেডিস দ্বীপপুঞ্জের দিকে চলো চাচা। সময় হলে জানাবো কোন দ্বীপে যেতে চাই আমি। বেশ মিস্টার রানা, লেটস গো। 5 মিনিট পর নোংরা লিলেন স্যুট পরা এক লোক হাঁপাতে হাঁপাতে জেটিতে পৌঁছালো।
ক্রমশ ছোট হতে থাকা অ্যাপোডের আকৃতিটা ভালো করে দেখল। তারপর ঘুরে ক্যাফের দিকে ছুটল ফোন করবার জন্য। 10। এই এখানে যাচ্ছি আমরা। আমিনার আঙুল খোলা ম্যাপটার উপর নেমে এলো। ভ্যাকনিসি। তার কাঁধের উপর দিয়ে তাকিয়ে মাথা ঝাঁকালো সিকেন্দার। পৌঁছাতে কম করেও 14 ঘন্টা লাগবে। আপকে আমি ঘন্টায় 8 নট স্পিডে চালাবো, তার বেশি নয়। আবহাওয়া খারাপ হলে সময় আরও বেশি লাগবে। এখন অবশ্য সাগর শান্তই, বলল রানা। নীল সাগর প্রায় নিভাজ পিছিয়ে যাচ্ছে। 2 মাইল দূরে তীরের বড় আকারের চিহ্নগুলো এখনো পরিষ্কার দেখা যাচ্ছে। তবে আসন্ন শারদীয় গোধূলি লগ্নে ওগুলোর রং এইমাত্র বদলাতে শুরু করেছে। সরানো ছিটানো সাদা দালানগুলো চকচকে ভাব হারাচ্ছে। সবুজ গাছের সারি নীলচে হয়ে আসছে। পাহাড়ি ঢালের কালো সারফেস আরও গাঢ় গম্ভীর দেখাচ্ছে। এক সারিতে কয়েকটা ডিঙি নিয়ে একটা ফিশিং বোট অ্যাপ্ট আর তীরের মাঝখান দিয়ে পাইরিয়াস এর দিকে চলে যাচ্ছে। ওগুলো চলার গতি ও ভঙ্গি এত সাবলীল যেন বরফের উপর দিয়ে ছুটছে। এদিকে সাগর সাধারণত শান্তই থাকে, বলল সিকেন্দার। তবে নিশ্চিত হওয়ার আগে কেপ সাউনিওন কে পাশ কাটিয়ে অ্যাটিকার আশ্রয় থেকে বেরোতে দিন বোটকে। ওদিকে একটা বাতাস আছে, আমরা বলি উত্তরে অভিশাপ। মাঝে মধ্যে সত্যি রাক্ষসী হয়ে ওঠে। তবে তার আগে পর্যন্ত এদিকের পানিতে ভালো সুবিধে পাবো আমরা। তরতরিয়ে কিয়ার দিকে এগোবো। কিতনস আর শেরিফোসকে পাশ কাটিয়ে দক্ষিণে, সিপনসকে ঘুরে পূবে। আবহাওয়া এদিকেও গোলমাল করতে পারে। সেক্ষেত্রে শেল্টার নিতে হবে অ্যান্টি প্যারোস বা প্যারোসে। আমি যাই, ডোগোকে সব বলে রাখি। সিকেন্দার চলে গেল। বেঞ্চে বসে হেলান দিল রানা। তীরের দিকে তাকাতে ঝাপসা লাগলো সব। ইঞ্জিনের শব্দ অস্পষ্ট। বোটে কোনো কাঁপুনি নেই। গোটা অস্তিত্ব জুড়ে উদ্বেগ থাকলেও আত্মবিশ্বাস হারায়নি ও। অনেক রহস্যের মীমাংসা করতে হবে, জবাব পেতে হবে বিরাট সব প্রশ্নের। উৎসাহ নিয়ে লড়তে হবে কঠিন লড়াই। তবে ভোরের আলো না ফোটা পর্যন্ত নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো ভয় নেই। অ্যাকশন শুরু হওয়ার আগের এই ফাঁকা সময়টা যা কিছু জানবার আছে জেনে নিতে হবে ওকে। গোলাগুলি আর এই শান্ত পরিবেশের মাঝখানের মুহূর্তগুলো খুব মূল্যবান। কারণ কেউ বলতে পারে না বুলেটগুলোকে এ যাত্রায়ও ফাঁকি দিতে পারবে কিনা। আর চোখে আমিনা আথিয়ানার দিকে তাকালো। তার সৌন্দর্য, দীর্ঘচেতা ভাব, বুদ্ধিমত্তা সব যেন আরেকবার নতুন করে উপলব্ধি করছে। উন্নত বিশ্বের যে কোনো দেশে এই ক্যালিবারের একটা মেয়ে জার্নালিজম বা এন্টারটেইনমেন্ট এ নিজের জন্য অত্যন্ত উজ্জ্বল একটা কেরিয়ার তৈরি করে নিতে পারত। গ্রিসের মতো দেশে মুসলমান মেয়ের জন্য সে ধরনের সুযোগ সামান্যই। ম্যাপটা তুলে নিয়ে কাস্তে আকৃতির দ্বীপটা খুঁজে বের করল রানা। ভ্যাকনিসি। ম্যাপ রেফারেন্সে বলা হয়েছে পাথুরে দ্বীপ। উত্তেজক কিছু নয়। তবে স্থানীয় লোকে মুখে শোনা যায় একসময় দ্বীপটার নাম ছিল থ্যাকনিসি, মানে হলো ড্রাগন আইল্যান্ড। এই গল্প তুমি কোনো ইতিহাসের বইতে পাবে না। রানার প্রশ্নের উত্তরে বলল আমিনা। তা না পাই, কিন্তু এটা তো সত্যি যে আধুনিক একটা ড্রাগন এই এলাকায় কোনো বদমতলব নিয়ে ঘোরাফেরা করছে। এই ড্রাগনের নাম CIA। এই সময় ফিরে এলো সিকেন্দার। রানার শেষ দিকের কথাগুলো তার কানে গেছে। থমকে দাঁড়িয়ে পড়ল সে। এই কেসটার প্রতিটি স্তরে আমেরিকানদের ছাপ দেখতে পাচ্ছি আমি। অন্যের ব্যাপারে অনধিকার চর্চা, শান্তির সময় প্রযোজ্য এন এসপিওনাজ, জগতের অলিখিত বিধিনিষেধ বা রীতিনীতির প্রতি অশ্রদ্ধা, সবচেয়ে বড় কথা বেপরোয়া ক্ষমতার দম্ভ। আর এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, আমেরিকা যদি বলে আমাদের গোটা গ্যালাক্সির মালিক তারা, ঈশ্বরের কাছ থেকে চারপাশের
99 কোটি আলোকবর্ষ এলাকা লিজ নিয়েছে? ব্রিটেন লাফ দিয়ে উঠে বলবে, হ্যাঁ অবশ্যই, কসম খোদার, আমি সাক্ষী। তবে আন্দাজে বেশি ঢিল না ছুঁড়ে এবার কিছু ফ্যাক্ট নিয়ে আলোচনা করা যাক। ঘটনা বা অনুষ্ঠান যাই হোক, আমিনা আমাদেরকে জানিয়েছে সেটা কোথায় ঘটবে। এখন আমাদের জানতে হবে ঘটনাটা আসলে কি, ওখানে আসলে কি ঘটতে যাচ্ছে। ঠিক আছে, বলেই ফেলি। পা দুটো বেঞ্চে তুলে ফেললো আমিনা, হাত দিয়ে হাঁটু দুটো পেঁচিয়ে ধরল। রানা নড়ছে না, আমিনার উপর স্থির চোখে পলক নেই। লুধিয়ান সিকান্দারকে সেলুনের দোরগোড়ায় মর্মর মূর্তি বললেই হয়। এটা একটা মিটিং, আর এই মিটিংটার নাম টপ সিক্রেট। এভাবে শুরু করলো ইন্ডিয়ান সিক্রেট সার্ভিসের গিরিশ এজেন্ট আমিনা আথিয়ানা, ধীরে ধীরে প্রচুর সময় নিয়ে। সে যা বলল তার সংক্ষেপ হলো, আমেরিকা ও ব্রিটেন ইরাক আক্রমণের কয়েক সপ্তাহ পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে গোপন একটা বার্তা পাঠান। সেই বার্তায় এই অঞ্চলের ভৌগোলিক, বাণিজ্যিক এবং সামরিক স্বার্থ রক্ষার জন্য ইউরোপিয়ান ইউনিয়নের আদলে একটা জোরালো সংগঠন গড়ে তোলার গুরুত্ব ব্যাখ্যা করা হয়। ব্যাখ্যার সঙ্গে জুড়ে দেওয়া প্রস্তাবনায় বলা হয়, এশিয়ার পশ্চাৎপদ জনগোষ্ঠীকে নরকতুল্য দারিদ্র্য থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে পশ্চিমা মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোকে হটিয়ে দিয়ে এশীয় জায়ান্ট কোম্পানিগুলোকে শাখা বিস্তারের সুযোগ দেওয়া হবে। গোটা অঞ্চলে একক মুদ্রার প্রচলন করা হবে। এক দেশ থেকে আরেক দেশে যেতে শ্রমিকের কোনো ভিসা লাগবে না। যে কোনো সামরিক সংঘাত আলোচনার মাধ্যমে এড়ানো হবে। আমদানি রপ্তানির মধ্যে ভারসাম্য ফিরিয়ে এনে বাণিজ্যিক ঘাটতিজনিত সমস্যার সমাধান করা হবে। বিদেশি আক্রমণের মুখে একজোট হয়ে রুখে দাঁড়াবে প্রতিটি সদস্য রাষ্ট্র ইত্যাদি। মাহাথির মোহাম্মদের এই আহ্বানে সাড়া দেয়নি বেশ কিছু রাষ্ট্র। তাদের মধ্যে অন্যতম হলো পাকিস্তান। পাকিস্তান সরকার জানিয়েছে, মানচিত্রে তাদের অবস্থান দক্ষিণ এশিয়ায় হলেও আসলে তারা মধ্যপ্রাচ্যের কাছাকাছি রয়েছে। কাজেই সাউথ এশিয়ান ইউনিয়নে যোগ দেওয়ার কোনো রকম ইচ্ছে তাদের নেই। প্রস্তাবটা প্রত্যাখ্যান করবার পর থেকে মালয়েশিয়া বা সংশ্লিষ্ট অন্য কোনো দেশ পাকিস্তানের সঙ্গে এ বিষয়ে আর কোনো আলোচনা বা যোগাযোগ করেনি, বরং সযত্নে এড়িয়ে গেছে। পাকিস্তান ছাড়াও আরও কয়েকটা দেশ এই প্রস্তাবে সাড়া দেয়নি। সেগুলো হলো আফগানিস্তান, বাহরাইন, কুয়েত, জর্জিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন্স, কাতার ও থাইল্যান্ড। বলাই বাহুল্য যে ইরাক, ইসরায়েল, তাইওয়ান ও তুরস্ক সহ কয়েকটি দেশকে এই সংগঠনে সামিল হওয়ার আমন্ত্রণ জানানো হয়নি। প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের প্রস্তাব নিয়ে ভারত ও চীন সহ আগ্রহী রাষ্ট্রগুলো ইতিমধ্যে দুবার দুটো গোপন মিটিংয়ে অংশগ্রহণ করেছে। প্রথম মিটিংটা অনুষ্ঠিত হয়েছে ভিয়েতনামের হো চি মিন শহরে, দ্বিতীয়টা মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উপকণ্ঠে। দুটো মিটিংয়েই সংশ্লিষ্ট প্রতিটি দেশের প্রতিনিধিদের সঙ্গে ইন্টেলিজেন্স চিফরাও যোগ দিয়েছেন। এবার হবে মন্ত্রী পর্যায়ের টপ সিক্রেট তৃতীয় মিটিং। এই মিটিংয়ে সাউথ এশিয়া ইউনিয়ন গঠনের নীতিমালা চূড়ান্ত করা হবে। সেই সঙ্গে খসড়া একটা চুক্তিও অনুমোদন করা হবে। তবে এবার কিছু ঝামেলা দেখা দিল। বিসিআই চিফ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রাহাত খান গোপন সূত্রে খবর পেলেন, ইতিমধ্যে অনুষ্ঠিত মিটিং দুটির কথা ইউরোপ আমেরিকার এসপিওনাজ মহলে ফাঁস হয়ে গেছে। সাউথ এশিয়ান ইউনিয়ন গঠনে মালয়েশিয়া যেহেতু প্রধান উদ্যোক্তা, রাহাত খান ব্যক্তিগতভাবে যোগাযোগ করে প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে জানালেন, তৃতীয় অর্থাৎ টপ সিক্রেট মিটিং কোথায় অনুষ্ঠিত হবে তা যেন সংশ্লিষ্ট কোনো দেশের ইন্টেলিজেন্স জানতে না পারে। এমনকি তিনি আরও পরামর্শ দিলেন, যে দেশে মিটিংটা হবে সে দেশের ছাড়া অন্য কোনো দেশের ইন্টেলিজেন্স যেন সেখানে উপস্থিত না থাকে। মাহাথির মোহাম্মদ তার এই পরামর্শও গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন। মালয়েশিয়ার তরফ থেকে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোকে জানিয়ে দেওয়া হয়, তৃতীয় মিটিংয়ে আয়োজক দেশ ছাড়া অন্য কোনো দেশের স্পাই বা ইন্টেলিজেন্স এজেন্টরা উপস্থিত থাকতে পারবে তো নাই, এমনকি তাদের জানতেও দেওয়া চলবে না মিটিংটা কোথায় হচ্ছে। এই শর্ত সবাই মেনে নেয়। তবে এর ফলে নিরাপত্তার অজুহাত তুলে কয়েকটা দেশ টপ সিক্রেট মিটিংটা নিজেদের দেশে অনুষ্ঠানের প্রস্তাব দেয়। এদের মধ্যে অন্যতম হলো ভারত ও চীন। বিষয়টা নিয়ে মতবিরোধ চরম আকার নিতে যাচ্ছে দেখে প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ সব দিক চিন্তা করে
একটা আপোষ ফর্মুলা পেশ করেন। তাতে বলা হয় নিউট্রাল জোন হিসেবে গ্রিসের একটা দ্বীপকে বেছে নেওয়া হবে। টপ সিক্রেট মিটিংয়ের সিকিউরিটির দায়িত্ব এককভাবে থাকবে ভারতের উপর, এবং ভালোই ভালোই খসড়া চুক্তি অনুমোদন হওয়ার পর 6 মাসের মধ্যে প্রকাশ্যে ঘোষণা দিয়ে বিশ্ববাসীকে জানানো হবে সাউথ এশিয়ান ইউনিয়নের শীর্ষ বৈঠকের দিনক্ষণ। সেই অনুষ্ঠানটির আয়োজন করবে বেইজিং। শুধু তাই নয়, এশিয়ান ইউনিয়নের সদর দপ্তরও হবে চীনের সাংহাই প্রদেশে। এভাবেই সমস্যাগুলো সমাধান করা হয়। সংশ্লিষ্ট রাষ্ট্রগুলো প্রতিটি বিধিনিষেধ অক্ষরে অক্ষরে পালন করে টপ সিক্রেট মিটিংয়ে অংশগ্রহণ করবার প্রস্তুতি নিয়েছে। প্রতিটি দেশ থেকে পররাষ্ট্রমন্ত্রীকে সাহায্য করবার জন্য তার সঙ্গে সম্মেলনে যোগ দেবেন মাত্র 2 জন। প্রথমজন সরকার প্রধানের বিশেষ প্রতিনিধি, দ্বিতীয়জন মনোনীত একজন সচিব। নিষিদ্ধ নিরাপত্তা নিশ্চিত করবার জন্য তারাও একেবারে শেষ মুহূর্তে জানবেন মিটিংটা কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিকিউরিটির দায়িত্ব যেহেতু ভারত নিয়েছে, ওদের একাধিক ইন্টেলিজেন্সকে মাঠে নামানো হয়েছে। তারা শুধু আলোচ্য দ্বীপটার নিরাপত্তা বিধান করছে না, প্রতিটি দেশ থেকে প্রতিনিধি দলকেও ওখানে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করেছে। অর্থাৎ মিটিংটা কোথায় বা কবে অনুষ্ঠিত হচ্ছে তা ভারতীয় ইন্টেলিজেন্স সংস্থাগুলো ছাড়া আর কেউ জানে না। মাঝে একবার বিরতি নিল আমিনা। এই ফাঁকে সিকেন্দার রানাকে জিজ্ঞেস করলেন, মিস্টার রানা, আপনি কি এসব কিছুই জানতেন না? মাথা নাড়ল রানা। কিভাবে? আমাদের কাজে যার যা জানার প্রয়োজন নেই তাকে সেটা জানানো হয় না। আর আমি কোন স্যার? এক্ষেত্রে তো আমার বসই কিছু জানেন না। কথা বলবার ফাঁকে রানার মাথার ভেতর অন্য কাজও চলছে। আমিনা যা বলছে তার তাৎপর্য বোঝার চেষ্টা করছে। ফুটে ওঠা ছবিটার সঙ্গে নিজের কাছে যেসব তথ্য আছে সেগুলো মিলিয়ে দেখছে। পরিস্থিতিটা ভয়াবহ লাগছে ওর কাছে। তো আবার শুরু করলো আমিনা। আমাদের একটা দ্বীপকেই আদর্শ বলে মনে করা হচ্ছে এক প্রান্তে, অথচ চারপাশে প্রচুর লোকজন আর ট্যুরিস্ট। ফলে হঠাৎ করে বেশ কয়েকজন আগন্তুকে আসতে দেখলে কেউ বিশেষভাবে লক্ষ্য করবে না। ভ্যাকনিসিকে বেছে নেওয়ার কারণ হলো ওটার একদিকে পাথরের উপর বড় একটা বাড়ি আছে। পৌঁছানো যায় শুধুমাত্র পানিপথ দিয়ে। কোন জায়গাটার কথা বলছো আমি জানি, বলল সিকেন্দার। আরেকবার প্রমাণিত হলো মহামান্য মাহাতির মোহাম্মদের মস্তিষ্ক নিঃসন্দেহে উর্বর। ওখানে ওদের উপর সারপ্রাইজ অ্যাটাক এতই কঠিন হবে যে প্রায় অসম্ভবই বলা যায়। আর শত্রু তো ওই সুযোগটাই সবসময় পেতে চায়। চিন্তায় শুরু হয়ে উঠল রানার চোখ। আসুন তার স্ট্র্যাটেজি বিবেচনা করি। হাতে উজোর গ্লাস থাকতে হবে প্লিজ, মিস্টার রানা। টেবিল ছেড়ে কোম্পানিয়নের পোর্ট সাইডে রাখা আইস বক্সের দিকে হেঁটে এলো। উত্তেজনা আনে এমন একটা পানীয় ছাড়া গ্রীষ্মে সব কিছু অচল। কফি হলেও চলে, তবে এখন কফির সময় নয়। আমরা আধুনিক হেলেনিয়ানরা মগজকে সতেজ রাখবার জন্যে কিছু অনিয়ম করি বটে। রানা ভালো মন্দ কোনো মন্তব্য না করায় সিকেন্দার একা শুধু নিজের জন্য একটা গিলাসে উজো ঢালল। আমিনা খায় কিনা তার পরিষ্কার ধারণা নেই, তবে জানে যে অন্তত তার সামনে খাবে না। অবশ্য বিব্রতকর অবস্থা এড়াতে আমিনা আগেই গ্যালিতে চলে গেছে। একটু পরই ধুমাইতে 2 মগ কফি নিয়ে ফিরে এলো সে। শত্রুর স্ট্র্যাটেজি হলো, ধীরে ধীরে বলল রানা, ভায়োলেন্সের সাহায্যে কনফারেন্স ভেঙে ফেলা। তা ভাঙতে গিয়ে যত বেশি মানুষকে পারা যায় খুন করা। সেই সঙ্গে গোটা ব্যাপারটাকে এশীয়দের ঘরোয়া বিরোধের হিংস্র ফলাফল বলে প্রচার করা। তাদের এই নৃশংস ষড়যন্ত্রে ভিলেন হিসেবে বাছাই করা হয়েছে আমার বস আর আমাকে। দেখানো হবে বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সই এই পাইকারি হত্যাকাণ্ডের জন্য দায়ী। আয়োজনটা এমনভাবে করা হয়েছে দাবিও করতে পারবে না যে কাজটা আমরা করিনি। মানে? সিকান্দার হা করে তাকিয়ে আছে। আমাদের লাশ পাওয়া যাবে, হাতে মারাত্মক অস্ত্র। আমাদের সার্চ করলে কিছু কাগজপত্রও পাওয়া যাবে, যেগুলো প্রমাণ করবে আমরা হুকুমের দাস হিসেবে দায়িত্ব পালন করেছি মাত্র। সবাই অবশ্য বুঝবে যে গোটা ব্যাপারটা সাজানো সেফ একটা ষড়যন্ত্র। তবে পশ্চিমা মিডিয়ার কল্যাণে সারা দুনিয়া জুড়ে প্রচার হতে থাকবে মিথ্যেটাই।
সত্য মাথায় তুলতে পারবে না। এত বড় একটা ক্রাইম করবার পর বাংলাদেশের অবস্থাটা এবার কল্পনা করা যাক। ব্রিটেন, আমেরিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান এরকম অন্তত 30টা দেশ থেকে প্রায় 50 লাখ বাঙালিকে ঘাট ধরে বের করে দেওয়া হবে। কি এটা? এটা হলো শাস্তি। পশ্চিমা তেল কোম্পানির শর্ত অনুসারে গ্যাস বিক্রি না করা, আর আমেরিকার অন্যায় আবদার ইরাকে মার্কিনদের বদলে খুন হওয়ার জন্য বাংলাদেশি সৈন্য না পাঠানোর শাস্তি। 1 মিনিট। রানা সামনের দিকে ঝুঁকে বাকল দৃষ্টিতে তাকিয়ে আছে আমিনা। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ বিসিআই এর একটা মেসেজ আড়িপাতা যন্ত্রের সাহায্যে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স পিক করেছে। যেভাবেই হোক আমার কানেও মেসেজটা এসেছে। কিন্তু আমি তো জানি তুমি ইন্ডিয়ান সিক্রেট সার্ভিসে কাজ করো। হ্যাঁ, ঠিকই জানো। তবে সিকিউরিটির মূল দায়িত্ব পালন করছে বিসিআই এর রিপোর্ট আড়ি পেতে শোনার কোনো অধিকার ওদের নেই, প্রতিবাদ করল রানা। ওদের হয়ে তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিইনি। বাধা দিও না। মেসেজটায় কি আছে শোনো। ও তোমাদের এ তোমাদের ভারী অন্যায়। রানা ভাব দেখালো এখনও ব্যাপারটাকে মেনে নিতে পারছে না। তবে মেসেজটা কি তা জানেও। টেলিফোনে সবে ওকে জানিয়েছে সোহেল। মেসেজটা তোমাদের চিফ অ্যাডমিনিস্ট্রেটর মিস্টার সোহেল আহমেদকে পাঠানো হয়েছে, রানা এজেন্সির লন্ডন শাখা থেকে। রানা গম্ভীর, মুখে কথা নেই। মেসেজে বলা হয়েছে কনফারেন্স ব্যর্থ করবার প্ল্যানটা আমেরিকায় করেছে, কারণ দক্ষিণ এশিয়ার ইউনিয়ন ভবিষ্যতে ন্যাটোর মতো একটা সামরিক সংস্থার জন্ম দিতে পারে বলে ভয় পাচ্ছে তারা। ভয় পাচ্ছে সবাই একজোট হলে ভারত ও চীন তার প্রতিদ্বন্দ্বী সুপার পাওয়ার হয়ে উঠবে, যার ফলে দুনিয়ার উপর এক একচ্ছত্র আধিপত্য হারাবে মার্কিন পরাশক্তি। তবে কনফারেন্স ব্যর্থ করা আর পাইকারিভাবে উপস্থিত সবাইকে হত্যা করা দুটো এক কথা নয়। তোমাদের রিপোর্টে বলা হয়েছে এর জন্য ব্রিটেনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার দায়ী। ওটা তো জন্মই হয়েছে আমেরিকার পা চাটার জন্যে। রানা কিছু বলবার আগে সিকেন্দার ক্ষেপে উঠল। আরে, ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে কেমন বেইমানি করলো দেখলেন না? নিজ মহাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আমেরিকার সঙ্গে ইরাক আক্রমণ করে বসল। এই নির্লজ্জ লোকের পক্ষে অসম্ভব বলে কিছু নেই। এক্ষেত্রেও ঠিক তাই ঘটেছে, বলল আমিনা। সাউথ এশিয়ান ইউনিয়নকে নিয়ে মাথা ব্যথা আমেরিকার, কিন্তু সেই মাথা ব্যথার দাওয়াই তৈরি করে দিচ্ছে ব্লেয়ার। মাইন্ড ইট। রিপোর্টে শুধু টনি ব্লেয়ারের কথা বলা হয়েছে, ব্রিটিশ সরকারকে জড়ানো হয়নি। ঢাকার সঙ্গে যোগাযোগ করলে রিপোর্টটা আমিও পাবো, বলল রানা। তবে এখন আমি তোমার মুখে সবটুকু শুনতে চাই। টেলিফোনে শুনেছি, ডিটেলস আমি নিজেও জানি না, বলল আমিনা। তবে এটুকু পরিষ্কার যে কিভাবে কি করতে হবে তার একটা ছক তৈরি করেছে ব্লেয়ারের নিজস্ব একটা গোপন ইন্টেলিজেন্স সংস্থা। এই সংস্থার এজেন্টরা শুধু ব্লেয়ারের কাছে জবাবদিহি করে থাকে। জেনারেল রাহাত খান আর তোমাকে ভিলেন বানাবার প্ল্যানটা ব্লেয়ারের। তোমরা হবে নিহত ভিলেন, এটা তার স্পষ্ট নির্দেশ। 1 মিনিট কেউ কথা বলল না। তৈলমর্দন করতে গিয়ে দুনিয়ার বুকে অশান্তি আর যুদ্ধ বিগ্রহ ডেকে নিয়ে এসেছে এমন ঘৃণ রাজনীতিক অতীতে অনেক দেখা গেছে। টনি ব্লেয়ার যে তাদের সবাইকে লজ্জায় ফেলে দেবে বলে প্রতিজ্ঞা করেছে। অ্যাপ্ট তার পথে সাবলীল ভঙ্গিতে ছুটে চলেছে। নিস্তব্ধতা ভাঙল সিকেন্দার। সব যখন জানা গেছে, ওদের বিষদাঁত ভেঙে দেব আমরা। তবে ডিটেলস জানতে হবে। বিসিআই ঠিক কিভাবে ব্লেয়ারের প্ল্যান সফল করবে। আক্রমণটা কি আকাশ থেকে আসবে, নাকি সাগর থেকে কয়েকটা কামান দিকে খুন করবে সবাইকে? প্লেন নিয়ে আসতে হলে গ্রীষ্মের আকাশসীমা লঙ্ঘন করতে হবে। মাথা নাড়ল রানা। আমেরিকানরা যে কোনো মূল্যে নিজেদের পরিচয় গোপন রাখতে চাইবে। খুব নিচু দিয়ে হেলিকপ্টার গানশিপ পাঠাতে পারে। তুরস্কে ওদের ঘাঁটি আছে। এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে কদিন ধরে সামরিক মহড়াও শুরু করেছে ওরা। হেলিকপ্টার, গানশিপে মেশিন গান, রকেট লঞ্চার এইসব তো থাকেই। নাপাম বোমাও ছুটতে পারবে। তবে বা আমরা তৈরি থাকলে
ওগুলো ফেলে দেয়া কোনো সমস্যা নয়। আর কিছু করুক বা না করুক, অবশ্যই ওরা ডাইভারশন ক্রিয়েট করবে। দেখা যাবে এক ঝাঁক হেলিকপ্টার গানশিপ ছুটে আসছে ঠিকই, কিন্তু হামলাটা শুরু হলো আকাশ বা সাগর থেকে নয়, মাটি থেকে। সিকেন্দার জায়গাটা আপনি কতটুকু চেনেন বলুন তো? ভুরু কুচকে নিজের পায়ের দিকে তাকালো সিকেন্দার। মনে করবার চেষ্টা করছি। দ্বীপের শেষ মাথাটা খুবই দুর্গম। কিছু অংশ চাষাবাদের জন্যে কখনোই পরিষ্কার করা হয়নি। চারদিকে ছড়িয়ে আছে বড় বড় বোল্ডার আর ঘন কাটা ঝোপ। হাঁটাচলা করা কঠিন, তবে কাভার হিসেবে ফার্স্ট ক্লাস। কৌশলটা জানা থাকলে আপনি গোটা একটা প্লাটুন ওখানে লুকিয়ে রাখতে পারবেন। আরেক দৃষ্টিতে ব্যাপারটা মোটেও আশাপ্রদও নয়, বলল আমিনা। একটা বাড়ি ভাঙতে হলে স্মল আর্মস বা রাইফেল কোনো কাজে আসবে না, হেভি কিছুর দরকার হবে। আমি শুধু মেশিন গান বা গ্রেনেডের কথা বলছি না, বলছি মিসাইলের কথা। সিআইএর কাছে এমন মিসাইল আছে, বহু দূর থেকে ছুড়লেও লক্ষ্যভেদ করবে। পাথরের ওই বাড়ি শুধু গুড়িয়ে ধুলো হবে না, বাড়ির জায়গায় 50 গজ গভীর গর্তও তৈরি হবে। তিক্ত হেসে রানাকে মাথা নাড়তে দেখে চুপ করে গেল আমিনা। না, সিআইএ এমনভাবে আক্রমণটা চালাবে দেখে যাতে মনে হয় এ ধরনের আক্রমণ চালাবার ক্ষমতা বাংলাদেশের আছে। তা না হলে তো বেলেয়ারের প্ল্যান কেচে যাবে। আরে তাই তো। তাহলে হেলিকপ্টার গানশিপও বোধ হয় বাদ দিতে হয়। অত দূর থেকে বাংলাদেশ ওগুলো এদিকে আনবে কিভাবে? তাহলে কি বাজুকা, লঞ্চার থেকে ছোড়া গ্রেনেড আর ক্ষুদে রকেট? রানা চিন্তিত ও উদ্বিগ্ন। ধীরে ধীরে মাথা নাড়ল। জানালায় লাগাতে না পারলে গ্রেনেড বা বাজুকা একটা বাড়ির ভেতর কোনো ক্ষতি করতে পারবে না। তাছাড়া খুব কাছ থেকে ছুটতে হয় ওগুলো। তাহলে? মাথার চুলে আঙুল চালালো রানা। শুধু উদ্বিগ্ন নয়, উদ্ভ্রান্ত দেখাচ্ছে ওকে। আমি ভাবছি বিসিআইকে দিয়ে ওরা ছোট্ট একটা জিনিস চুরি করাবে না তো? ছোট্ট জিনিস কি? একটা মোবাইল অ্যাটম বোমা, খুদে ব্রিফ কেসে আটে। যে কোনো বাঙালি একজন লোককে খুন করে বলল ওদের অস্ত্রের গুদাম থেকে মিনি এ বোম চুরি করতে এসেছিল দুজন বিসিআই এজেন্ট। একজন একটা ব্রিফ কেস নিয়ে পালিয়েছে, অপর লোকটাকে পালাবার সময় গুলি করে মেরে ফেলা হয়েছে। ও গড, সম্ভব? আটকে উঠল আমিনা। তারপর নিজেরা ওই বোমা বাড়িটার ভেতর ফাটিয়ে দিয়ে বলবে বাংলাদেশের কাজ। হ্যাঁ, ওদের সমস্যার এটাই সহজ সমাধান। তবে বোমাটা ডেলিভারি দেওয়ার ঝামেলাটাও সারতে হবে ওদেরকে। এ নিয়ে পরে ভাবা যাবে, সিকেন্দার বলল। আগে ওখানে পৌঁছাই আমরা। রানার কণ্ঠস্বর আর হাবভাব আকস্মাৎ ঠান্ডা হয়ে গেল। এতটাই যে সতর্ক উদ্বেগের সঙ্গে বারবার ওর দিকে না তাকিয়ে পারছে না আমিনা। আসলে কল্পনায় দেখতে পাওয়া একটা ছবি ওর ভেতরটা ঠান্ডা হেম করে তুলেছে। ট্যাকটিক্যাল অ্যাটমিক ডিভাইস নিয়ে ঘন্টায় 30 নট স্পিডে দ্বীপটার বাঘ ঘুরে ছুটে আসছে একটা কেবিন ক্রুজার। যথেষ্ট দূর থেকে ছুড়ে দিল অ্যাক্টিভেট করা ক্ষুদে পারমাণবিক মারণাস্ত্র। তারপর দিগন্তরেখা আর রন্দিভুর দিকে ছুটল ফুল স্পিডে। ওহ গড, ফাঁসাতে পারলে বাংলাদেশ চিরকালের জন্য মুখ থুবড়ে পড়বে। নিজের অস্থিরতা গোপন রাখবার জন্য বেঞ্চ ছেড়ে সেলুনের দরজায় এসে দাঁড়ালো রানা। নিজের অজান্তেই জাহাজের নড়াচড়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে দিল শরীরটাকে। সূক্ষ্ম মাত্রায় হলেও আবহাওয়ার পরিবর্তন ঘটছে। গাঢ় জলরাশির পিঠ ভেঙে সাদা ফেনা তৈরি হচ্ছে। তীরে একগুচ্ছ গ্রামের আলো এঁকে বেঁকে উপর দিকে উঠে গেছে। দিন এখনো পুরোপুরি বিদায় নেয়নি। আকাশে লেগে থাকা ম্লান লালিমার গায়ে বিধ্বস্ত মন্দিরের স্তম্ভগুলো খুঁজে নেওয়া যাচ্ছে। সততা ও নৈতিকতার সঙ্গে নিঃসঙ্গতার একটা প্রতিচ্ছবি রানার ভয়গুলোকে তুচ্ছ করে তুলল। এগুলো যারা তৈরি করেছিলেন তাদের এমনকি এ ধারণাও ছিল না যে এই ধ্বংসাবশেষ কতদিন তাদেরকে আর তাদের ঈশ্বরদের টিকিয়ে রাখবে। তবে ধারণা থাকলেও এগুলো তারা তৈরি করতেন। এটা আসলে মানুষের কাজ, যা করণীয় তা করে যাওয়া।
সিকান্দারের ও সেই মত। আমাদের এখন কাজে হাত দেওয়ার সময়। আমি বলি সাপারটা তাড়াতাড়ি খেয়ে ফেলা উচিত, কারণ বাতাস আর সাগর ফোঁসফাস করবে বলে মনে হচ্ছে। আকাশে চোখ রেখে গজ দুয়েক সামনে বাড়ল সে। পিছু নিয়ে আমিনাও। দুজনেই কেবিনের মাথার উপর দিয়ে দিগন্তের দিকে তাকালো। কেমন বুঝছেন? পিছন থেকে জানতে চাইল রানা। ঘন্টা দুয়েকের মধ্যে বাতাসের গতি ফোর্স 5 বা 6-এ দাঁড়াবে। অ্যাপ্ট একটু দুলতে পারে। প্লেট স্থির থাকতে থাকতে খেয়ে নেওয়াটাই ভালো মনে করি। তারপর তাড়াতাড়ি শুয়ে ঘুম, মানে তোমাদের জন্য আর কি। ডোগো আর আমি সময় ভাগ করে নিয়ে হুইলে থাকব। 6টার দিকে ব্রাকোনিসির কাছাকাছি পৌঁছাবো আমরা। কোর্স আর ওয়েদার রিপোর্টের উপর খেয়াল রাখা হবে। তারপর দেখা যাবে স্টোরে কী আছে। ডেকের সরু ফালিতে প্রাইভেসি পেয়ে যেতে ঘুরে রানাকে ধরে প্রায় ঝুলে পড়ল আমিনা। তার ঠোঁটে সামান্য লোনা স্বাদ পাওয়া গেল। চোখ বুজে আরও গভীরভাবে চুমো খেতে অন্য এক মানুষের কাছে আর আত্মসমর্পণের পুরানো অনুভূতিটা চিনতে পারল রানা। বরাবরের মতো স্থায়ী হওয়ার মায়াময় লোভ দেখালো, যেন পরিপূর্ণ তৃপ্তি ও সার্থকতা অর্জনের কষ্টকর অনুসন্ধানের সমাপ্তি এখনই এই মুহূর্তে ঘটতে যাচ্ছে। তবে যেহেতু জানে মায়া তো মায়াই, আত্মসমর্পণ প্রত্যাহার হতে বাধ্য। ফলে মুহূর্তগুলো হয়ে উঠল আরও মজাদার, আরও উপভোগ্য। মায়ার অংশটুকু বিপজ্জনকও বটে। মনের ভেতর ঘণ্টা বেজে উঠে অভিজ্ঞ যোদ্ধাকে স্মরণ করিয়ে দিল কর্তব্য কর্ম ফেলে রাখা হয়েছে। শত্রু আগমনের সম্ভাব্য পথে কোনো পাহারা বসানো হয়নি। ইকুইপমেন্টের গুরুত্বপূর্ণ আইটেমগুলো চেক করা হলেও ডাবল চেক করা হয়নি। এটা খুবই সম্ভব যে চারপাশের তরল অন্ধকারের কোথাও এই মুহূর্তে শত্রু ওর উদ্দেশ্যে ছুরিতে শান দিচ্ছে। সে কথা মনে রেখেই একটা ডিফেন্সিভ প্ল্যান তৈরি করলো ওরা তিনজন। প্রয়োজনীয় প্রাথমিক প্রস্তুতিও নিয়ে রাখলো। এরপর খাওয়া দাওয়া। কালো জলপাই, তাজা রুটি, সুস্বাদু টমেটো, টুকরো করে কাটা পেঁয়াজ, ছাগলের দুধ দিয়ে তৈরি পনির, চিকেন স্যুপ, অসম্ভব মিষ্টি ছোটো আকারের দানাবিহীন আঙুর। রাত 10টার দিকে উঠে দাঁড়ালো সিকেন্দার। আড়মোড়া ভেঙে বলল, গুড নাইট দুজনকে। এখানে কয়েক ঘন্টা ঘুমাবো আমি। সকালের আগে আর দেখা হচ্ছে না। তবে যদি ঘুম ভাঙাই, মনে রেখো শব্দ করবে না, মাথা নামিয়ে রাখবে। নিজেদের কেবিনে ফিরে এসে ব্যস্ত হয়ে উঠল ওরা। বাতাস আর ঢেউ পিছন থেকে আঘাত করছে। একটা ছন্দ বজায় রেখে উঁচু আর নিচু হচ্ছে অ্যাপ্ট। এক সময় ক্লান্ত হলো ওরা। বালিশে মুখ ঠেকিয়ে এক হাতে আমিনাকে জড়িয়ে ধরে গভীর ঘুমে তলিয়ে গেল রানা। কিন্তু ঘুমটা ভাঙল এক পলকে। কাঁধে একটা হাত পড়তে যাদেরই। তরুণ গ্রিকের কণ্ঠস্বর ফিসফিস করল কানে, আপনারা আসুন, বোট 11। ডেক পুরো অন্ধকারে ঢাকা। শুধু স্টার্নে আলোর খানিকটা আভা দেখা যাচ্ছে। সেদিকে হুইল ধরে দাঁড়িয়ে রয়েছে সিকেন্দার। আপ্টের চারপাশে কোথাও আর কোনো আলোর এতটুকু আভাস পর্যন্ত নেই। মেঘ ঢাকা পড়ে গেছে আকাশটা। মেঘে ঢাকা পড়ে গেছে আকাশটা। চাঁদ তারা চিহ্ন মাত্র নেই। বাতাসের গতি আগের চেয়ে আরও একটু বেড়েছে। বোফোর্ড স্কেলে 2 কি 3। গান এর নিচে মাথা নামিয়ে রেখে ক্রল করে বোটের পেছন দিকে চলে এলো রানা। ডেক হাউজিংয়ের কোনাটা ঘুরে নাক বরাবর সামনে শান্ত কণ্ঠে বলল সিকেন্দার, মাস্তুলের কাছাকাছি থেকে ভালো করে তাকান। সাবধানে সিধে হলো রানা। চোখ দুটো সরু করে রেখেছে। একটা কাঠামোর ছায়া ছায়া আকৃতি। স্টার বোর্ডের খুদে সবুজ আলো আর পাইলট হাউসে সাদাটে আলো জ্বলছে শুধু। পাইলট হাউসটা বোটের মাঝখানে। ওদের বোর সামনে প্রায় আড়াআড়ি ভঙ্গিতে ভাসছে, সম্ভবত 600 গজ দূরে। দেখে মনে হচ্ছে সচল নয়। কেবিনের উপর মাস্তুলের অস্পষ্ট আভাস পাচ্ছে রানা। তারপর পাইলট হাউসে কারো অস্পষ্ট নড়াচড়া ধরা পড়ল চোখে। ব্যাস, দেখবার মতো আর কিছু নেই। প্যারস এর দিক থেকে এলো ওরা, বলল সিকেন্দার। গতি ছিল 20 নটের মতো। তারপর আমাদের পোর্ট বোর দিকে
এসে গতি হারিয়ে স্থির হয়ে গেল। হয়তো ইঞ্জিনের সমস্যা দেখা দিয়েছে কিংবা ভান করছে। ইঞ্জিনের সমস্যা দেখা দেওয়াটা মোটেও স্বাভাবিক নয়, বলল রানা। এ ধরনের ঘটনা খুব কম ঘটে, তবে এদিকে প্রায়ই ঘটে। কিছু বোট মালিক মেইনটেন্যান্স এর কথা ভুলে যায়। গ্রিকরা এরকমই, যথেষ্ট খাটতে রাজি নয়। সে যাই হোক, বোটটায় যদি সত্যি সমস্যা দেখা দিয়ে থাকে, লোকগুলো মারাত্মক বিপদে পড়তে যাচ্ছে। আবহাওয়ার মতিগতি বিশেষ সুবিধের মনে হচ্ছে না। স্পিড তুলছি না, একটু রয়েসয়েই এগোই। দুই বোটের দূরত্ব ধীরে ধীরে কমছে, কেউ কথা বলছে না। রানা ওর বাম দিকে আরো গাঢ় অন্ধকার দেখতে পেল। ভাবলো ওটা নিশ্চয় প্যারোস দ্বীপ। বোর্ড দিকে অস্পষ্ট একটা আকৃতি। আন্দাজ করল আইওস দ্বীপ হতে পারে। সরাসরি সামনে অচল বোটটার পরে বড়সড় আরেকটা আকৃতি। পূব আকাশে ভোরের প্রথম আলো ফুটতে চাইছে, সেই সঙ্গে স্পষ্ট হতে চাইছে ব্রাকোনিসি। মধ্যবর্তী দূরত্ব কমে যখন 200 গজের মতো হয়ে এসেছে, কেবিন ক্রুজার থেকে অস্পষ্ট হাঁক ভেসে এলো, সাবধান। কেন, কি ঘটনা? পাল্টা চিৎকার করে জিজ্ঞেস করলো সিকেন্দার। থ্রোটল পিছিয়ে আনলো তাড়াতাড়ি। হাঁকডাক চলছেই। সিকেন্দার ভাষান্তর করছে স্থানীয় সুরে উচ্চারিত দুর্বোধ্য গ্রিক। কেবিন ক্রুজারের দুটো ইঞ্জিনে ওভার হিটিং এর ফলে বেঁকে বসেছে। বিশ্বাস কিনা সে প্রসঙ্গও আলাদা। বলছে বোটে এমন কেউ নেই যে ইঞ্জিন মেরামত করতে পারবে। ওদের হিসেবে আজ 4 দিন ধরে উত্তরে বাতাস বইছে। সূর্য উঠবার পর সেটার তেজ আরও বাড়বে। সিকেন্দার তাদের ওই বক্তব্যের সঙ্গে একমত। ইঞ্জিন সত্যি নষ্ট হয়ে থাকলে ওদেরকে অবশ্যই সাহায্য করা দরকার। তা না হলে ঘন্টা দুয়েকের মধ্যে রিফ এ লেগে ভাঙাচোরা কাঠ আর লোহার স্তূপে পরিণত হবে বোটটা। আমরা যদি ইঞ্জিন মেরামত করে দিতে পারি তো ভালো, তা না হলে অনুরোধ করছে টো করে যেন নিশ্চিতে পৌঁছে দিই, বলল সিকেন্দার। অন্য কোনো বোট এদিকে আসতে পারে, আবার নাও আসতে পারে। আপনি বলুন মিস্টার রানা, কি করা উচিত? রানা ভাবছে, এরকম যে ঘটতে পারে তা আমরা আগেই আলোচনা করেছি। দেখেই ধরে নিয়েছে বোট ভর্তি শত্রু, কিন্তু সত্যি কথা বলছে, এই ক্ষীণ সম্ভাবনাটাও আমরা অগ্রাহ্য করতে পারি না। আমরা যে উদ্দেশ্যে সাগরে নেমে থাকি, আমাদেরকে নাবিকই বলতে হবে। আর নাবিকদের কিছু দায়িত্ব অবশ্যই পালন করতে হয়। ওদেরকে বলুন টো করে নিয়ে যাব আমরা। আমরা তৈরি, চিৎকার করে সিদ্ধান্তটা জানিয়ে দিল সিকেন্দার। তারপর গলা নামালো। এই নিন মিস্টার রানা, আপনার পার্সেল। আল্লাহ ভরসা, আশা করি ঠিক মতোই মুড়েছি আমরা। 20 সেকেন্ডের মধ্যে সরু রশিটা কোমরে জড়িয়ে নিল রানা। ওটায় আটকানো রয়েছে প্লাস্টিক মোড়া ছোট একটা প্যাকেট। আপনার লকারে এটা সেটা অনেক কিছু আছে। তার মধ্যে এই মুহূর্তে রানার কাজে লাগছে একজোড়া ফ্লিপার আর পানির তলায় মাছ মারবার উপযোগী একটা হান্টিং নাইফ। এ ধরনের অ্যাডভেঞ্চারে সাধারণত অত্যন্ত দামি ও আধুনিক ডিভাইস ব্যবহার করেও। আজ ওকে সাহস আর কৌশলের উপরই নির্ভর করতে হবে বেশি। রানা তৈরি। হুইলের দিক থেকে ফিরল সিকেন্দার, কথা বলছে নিচু গলায়। এদিক থেকে আমাদের ভয় শুধু গুঁতো খাওয়ার। ওদের আর আমাদের মিলিত স্পিডের কারণে চেষ্টা করলেও এড়াতে পারবো না। এবার যান আপনি, সঙ্গে উপরওয়ালা আছেন। গুড লাক মিস্টার রানা। 1 সেকেন্ডের জন্য পরস্পরের হাত আঁকড়ে ধরল ওরা। রেইলের উপর দিয়ে একটা পা ঝুলিয়ে দিল রানা, তারপর অদৃশ্য পানিতে নেমে গেল নিঃশব্দে। ঠান্ডা লাগলেও পানি আসলে বছরের এই সময়ে হিমশীতল নয়। আগামী কয়েক মুহূর্ত মারাত্মক কিছুর সামনে ওকে পড়তে হবে না, শুধু পরীক্ষা দিতে হবে অবস্থান আর সময়ের বোধের। নিশ্চিত থাকতে হবে ওর আর সন্দেহভাজন শত্রুপক্ষের মাঝখানে সারাক্ষণ যেন অ্যাপ্টের আকৃতিটা থাকে। এ কথা কল্পনা করে মনে মনে হাসবার সময় পাওয়া গেল। ধারণাটা নেহাতি কমিক তুল্য একটা ভুল। আসলে হয়তো কেবিন ক্রুজারের লোকগুলো ডাচ ব্যবসায়ী বা সুইডিশ শিক্ষক, ছুরি কাটাতে এসেছে। এই সময় অ্যাপ্টের ইঞ্জিনের রেভ বেড়ে গেল। বউ স্টারবোর্ডের দিকে ঘুরে যাচ্ছে।
ফলে নিজের পজিশনে ঠিক রাখতে বুক সাঁতার দিতে হচ্ছে রানাকে। স্থির একটা বোর্ড থেকে ছুড়ে দেওয়া লাইন এক হাতে ধরে বেঁধে ফেলা সহজ কাজ নয়, তবু কাজটা সিকান্দারকেই করতে হবে। তিনজনই ওরা একমত হয়েছে জুলহাস ডোগোকে এর মধ্যে জড়ানো হবে না, কারণ এটা তার কোনো ব্যাপার নয়। বিপদ না কাটা পর্যন্ত বোটের নিচে লুকিয়ে থাকবে সে, আর নিজের পোস্ট ছেড়ে আমিনার নড়বার কোনো উপায় নেই। প্রতিটি মুহূর্ত এখন গুরুত্বপূর্ণ। দুটো বোট কাছে চলে আসছে। একটাকে চালিয়ে আনছে ইঞ্জিন, আরেকটা জোতের টানে ভেসে আসছে। চিৎকার করে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। আপ্টের খোল থেকে সরে এলো রানা। ধীর গতিতে সাঁতার কাটছে, বাঁকা একটা রেখা ধরে। তা না হলে কেবিন ক্রুজারের মাস্তুলের গায়ে সদ্য জ্বলে ওঠা উজ্জ্বল আলো ওর গায়ে এসে লাগবে। তা সত্ত্বেও ওদের কারো চোখে ধরা না পড়বার কোনো নিশ্চয়তা নেই। তাই যতক্ষণ সম্ভব পানির নিচে থাকবার চেষ্টা করছে রানা। সাঁতারটা খুব একটা কঠিন লাগছে না, সঙ্গে বোঝা থাকলেও ফ্লিপারগুলো সাহায্য করছে ওকে। এক গজ পেছনের পানিতে আলোড়ন থাকছে, আরও পিছনে থাকছে না। মাঝে মধ্যে চওড়া দু একটা ঢেউ আসছে, দোল খাওয়ার অনুভূতিটা উপভোগ্য হয়ে উঠছে তখন। তবে এগুলো ওকে পিছিয়ে দিচ্ছে না। শ্বাস গ্রহণ আর নিজের পজিশন দেখবার জন্য 10-12 বার পানির উপর মাথা তুলল রানা। অবশেষে ক্রুজারটা সরাসরি পিছনে চলে এলো। দূরত্ব মাত্র 20 ফুট। ওটার খোল গাঢ় ছায়া তৈরি করেছে। সাবধানে ও নিঃশব্দে সেই ছায়ার ভেতর চলে এলো। বোটের মাঝামাঝি জায়গা থেকে পানির দিকে একটা ফেল্ডার ঝুলতে দেখতে পেল। ওটাকে ছাড়িয়ে এলো। সামনে এগোচ্ছে যদি কিছু শোনা বা দেখা যায় এই আশায়। সিকান্দার টো রোপ বাঁধছে। ক্রুজারের বোতে দামি স্যুট পরা 4 জন ভদ্রলোক। শ্বেতাঙ্গ কিনা হঠাৎ বোঝা গেল না। আলাপটা এইমাত্র শুরু হয়েছে। প্রত্যাশিত পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করছে রানা। একটু পরে ওর অপেক্ষার অবসান ঘটল। 4 ভদ্রলোকের সঙ্গে কোনো বিষয়ে একমত হয়েছে সিকান্দার। টোরোপ ধরে আনাড়ি ভঙ্গিতে টানছে। আর 2-1 মিনিটের মধ্যে ক্রুজারটা এত কাছাকাছি চলে আসবে যে প্যাসেঞ্জাররা লাফ দিয়েই অ্যাপটে চলে আসতে পারবে। কাজ শুরু করবার এখনই সময় রানার। ফ্লিপার খুলে ফেলে দিল, পিছিয়ে ক্রুজারের মাঝামাঝি জায়গায় চলে এলো। ফিল্ডারের রশি ধরে উপরে উঠে খপ করে ধরে ফেলল রেন। কোনো শব্দ না করে বোটের ডেকে গড়িয়ে দিল শরীরটা। মাথা নিচু করে ডেক হাউসের ছায়ায় পৌঁছালো। কোমরে বাঁধা প্যাকেজের মুখ খুলল দ্রুত। হাঁটুর নিচে স্টাফ দিয়ে আটকানো ছুরিটা হাতে চলে এসেছে। চোখ তুলে দৃষ্টি বোলালো ফরওয়ার্ড সেকশনে। ক্রুজারের একজন লোক আপ্টের নাগাল পেয়ে গেছে। তার পিছনের লোকটা ইতস্তত করছে। গভীর মনোযোগের সঙ্গে দেখছে 2 বোটের মাঝখানের ফাঁক কেমন কমে বাড়ে। বাকি 2 জন হিমশিম খাচ্ছে টো রোপ নিয়ে। তার মানে তাড়াহুড়ো না করলেও চলে। হামাগুড়ি দিয়ে এদিক সেদিক ঘুরে নিশ্চিত হলো রানা। সব মিলিয়ে সংখ্যায় এরা 5 জন। 4 জন সামনে। নাবিকের শার্ট আর স্লাগ পরা শেষ লোকটা পাইলট হাউসে দাঁড়িয়ে ঝুঁকে পড়েছে ইনস্ট্রুমেন্ট প্যানেলে। খুঁটিয়ে লক্ষ্য করছে সঙ্গীদের প্রতিটি নড়াচড়া। যদি ধরে নেওয়া হয় এরা প্রতিপক্ষ, তাহলে এরকম একটা সময় বোটের নিচে কারো না থাকবারই কথা। পাইলট হাউসের খোলা দরজার পাশে এসে দাঁড়ালো রানা। ছোট্ট আরেকটা ব্যাপার দেখে নিতে হবে, এখনই সময়। ঝুঁকি আছে জেনেই সামনে মুখ বাড়িয়ে উকি দিল। হ্যাঁ, পাইলটের সিটের পাশে মেঝেতে তামার পাত দিয়ে কিনারা মোড়া ট্র্যাপডোর, মাঝখানে গভীর খাজে বসানো রিং। মাথা সরিয়ে এনে অপেক্ষায় থাকলো রানা। পঞ্চম ব্যক্তির পিঠ থেকে মাত্র 1.5 গজ দূরে, হাতে ছুরি নিয়ে। ইতিমধ্যে স্যুট পরা 4 জন আফটার ডেকে পৌঁছে গেছে। বাকি একজন যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে নড়বে বলে মনে হচ্ছে না। কি নিয়ে যেন একটা তর্ক শুরু হলো। হাত দুটো দুদিকে মেলে দিয়ে প্রতিবাদ জানাচ্ছে সিকান্দার। নিরীহ মানুষের রেগে ওঠা নিখুঁত ছবি। নিজের নাম উচ্চারিত হতে শুনল রানা, তারপর আমিনার, সবশেষে আস্টিনো মিয়া। পুলিশ। সত্যিকার পুলিশ হলে প্রকাশ্যে আসতো। সার্চলাইট আর লাউড হেইলার ব্যবহার করত।
পরনে থাকতো ইউনিফর্ম, হাতে বাগিয়ে ধরা অস্ত্র। কি ঘটছে তা প্রায় পরিষ্কার, তবু পুরোপুরি নিশ্চিত হওয়া যাচ্ছে না। অপরপক্ষ নির্ভুলভাবে প্রমাণ করুক তারা পুলিশ নয়, তাদের উদ্দেশ্য সৎ নয়। সিকান্দার এখনও প্রতিবাদ করে যাচ্ছে, ইঙ্গিতে ফেলে আসা পথটা দেখাচ্ছে। সন্দেহ নেই, প্ল্যান অনুসারে ব্যাখ্যা করছে সে তার আরোহী বঙ্গ সন্তানটিকে শাহ নিয়নের তীরে নামিয়ে দিয়ে এসেছে।